ডিসেম্বর মাসের শীতকাল। বেলা তখন সকাল 9টা। বাইরের পরিবেশ কুয়াশায় আচ্ছন্ন থাকায় কতটা বেলা হয়েছে সেটা বোঝার উপায় নেই। রূপা আলমারি থেকে জামা কাপড় বের করে খাটের উপর রাখছে আর সুটকেসে ভরছে। রূপার স্বামী নীলাদ্রি স্নান সেরে ঘরে এলো। রূপা একবার তার দিকে তাকিয়ে আবার গুছাতে শুরু করলো। শুভকে এবার ঘুম থেকে উঠে রেডি করে দাও। আমার এখনো গোছানো হয়নি। এতগুলো জামা কাপড় কি করে নিয়ে যাব? আরও একটা বড় সুটকেস লাগবে মনে হচ্ছে। সব নিয়ে যাওয়ার দরকার নেই, কিছু রেখে যাও। যখন এখানে মাঝে মাঝে আসবো তখন তো লাগবে জামা কাপড়, তাই না? মাঝে মাঝে আসবো মানে? ওই বুড়ো বুড়ির সঙ্গে এক ছাদের তলায় আমি আর একদিনও থাকবো না। তোমার যখন ওদের প্রতি এত দরদ, তুমি একাই আসবে। রূপা রেগে জামা কাপড়গুলো না গুছিয়েই শুভর ঘরের দিকে এগিয়ে গেল। নীলাদ্রি রূপার যাওয়ার দিকে তাকিয়ে খাটের উপর এসে জামা কাপড়গুলো নিয়ে আবার গুছাতে শুরু করলো। আজ থেকে প্রায় 12 বছর আগে রূপার সঙ্গে নীলাদ্রির পারিবারিকভাবেই বিয়ে হয়। নীলাদ্রির বাবা রূপার বাবার অফিসের স্টাফ ছিলেন। একদিন নীলাদ্রি তার বাবার অফিসে টিফিন দিতে গিয়ে রূপার বাবা সুখদেব বসুর সঙ্গে তার পরিচয় হয়। ওনার নীলাদ্রির ছেলেটাকে বেশ ভালো লেগেছিল, তাই সোমকবাবুর ছেলে নীলাদ্রির সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা জানান। ছেলে মেয়ে দুজনেই বিয়েতে রাজি হয়ে যায়। বেশ ঘটা করে বিয়েও হয়ে যায়। কিন্তু আসল ঝামেলা শুরু হলো বিয়ের 1 মাস পর। বড়লোকের মেয়ে কিনা কোটো ভেঙে দুটো কাজ করতে চায় না। বৃদ্ধা শাশুড়িকে 3 বেলা ছেলে বউকে ভাত রেঁধে খাওয়াতে হয়। সেটা দেখে নীলাদ্রির খারাপ লাগলে স্ত্রীকে মায়ের হাতে হাতে সাহায্য করার কথা বলে, আর সেটা নিয়েই চরম ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। এছাড়া আরো খুঁটিনাটি বিষয় নিয়ে ওদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। তার উপর রূপার মা মেয়েকে ফোন করে কুটনামি বুদ্ধি দেয়। কথা আছে, মেয়ের সংসারে মা যত বেশি নাক গলাবে সংসারে অশান্তি ততই বাড়বে, বলছি কমবে না। রূপার সংসারে অশান্তির মূল কারণ হলো তার মা। বিয়ের 1 বছর পর রূপা অন্তঃসত্ত্বা হয়ে ওঠে। তখন তার অত্যাচার, ঝগড়া, অশান্তির মাত্রা একটু একটু করে কমতে শুরু করে। মেয়ে সুপু জন্মানোর 3 মাস আগে রূপা বাবার বাড়ি চলে যায়। সেখানে মেয়ে বড় হয়। ইংরেজি মাধ্যমে একটা প্রাইভেট স্কুলে মেয়েকে ভর্তি করে। এখন সুপুর বয়স 10। 1 সপ্তাহ আগে সুপু প্রথম স্থানাধিকারী হয়ে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়েছে। 10 বছরের সুপু ঘুমিয়ে আছে। বাইরে কুয়াশা কেটে হালকা হালকা রোদও উঠেছে বটে। কাছের জানলার পর্দার ফাঁক দিয়ে হালকা রোদের ছটা সুপুর মুখের উপরে পড়লে ঘুমের ঘোরে চোখ মুখ একটু কুচকিয়ে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। ঠিক কখনই মা রূপার ঘরে এসে মেয়ের ঘরের পর্দাগুলো সরিয়ে দিল, আর সুপুর ঘুমের 12টা বেজে গেল। মাম্মাম, অনেক বেলা হলো, এবার ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। মাম্মাম, আর একটু ঘুমাতে দাও। আর ঘুমোতে হবে না, পরে ঘুমিও, না হলে অনেক দেরি হয়ে যাবে। জোর করে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে স্নান করিয়ে মেয়েকে রেডি করাতে লাগলো। রূপা যখন সুপুকে জামা কাপড় পরাচ্ছিল তখন সুপু তার মাকে বলল, দাদু আর ঠাম্মি যাবে না? না মাম্মাম। কেন? কারণ ওরা পচা, তোমার মাম্মামকে কষ্ট দেয়, খারাপ ব্যবহার করে, তাই এটাই ওদের শাস্তি। ওদের নতুন বাড়ি নিয়ে যাব না। মায়ের কথাগুলো সুপুর শিশু মনে অনেক বড় আঘাত হানল। সুপু রেগে গিয়ে চিৎকার করে বলল, দাদু ঠাম্মি খুব ভালো, তুমি পচা, তুমি ওদের কষ্ট দাও। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। বৃদ্ধ সৌম্যকবাবু চেয়ারে হেলান দিয়ে কফির কাপে চুমুক দিয়ে টিভিতে খবর শুনছিলেন। তার বৃদ্ধা স্ত্রী রীনা দেবী রান্না করছিলেন। রীনার শরীর ভালো নেই। কয়েক রাত তার ঠিক করে ঘুম হয়নি। আসলে ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তিনি মেনে নিতে পারছেন না। প্রতি রাতে বৃদ্ধা ছেলের শোকে চোখের জলে বালিশ ভিজিয়ে রাত অতিবাহিত করেন। ছেলে ভালো হোক বা মন্দ, মা তো কখনো ছেলেকে দূরে ঠেলে দিতে পারে না। বৃদ্ধ সৌভাগবাবুও খুব কষ্ট পান, কিন্তু তিনি যেহেতু পুরুষ তাই তিনি রীনার মতো কাঁদতে পারে না। তাকে লুকিয়ে কাঁদতে হয়। সে চিৎকার করে কাঁদতে পারে না।
শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে জলও কেউ দেখতে পায় না। ছোট্ট সুপু ছুটে এসে সোমকবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বনু, কাঁদো কেন? আমি কোথায় যাব না দাদু ভাই, তোমার আর ঠাম্মির সঙ্গেই থাকবো। ওরা আমাকে নতুন বাড়িতে নিয়ে যাচ্ছে, ওদের বলে দাও আমি ওদের সাথে যাব না। রীনা দেবী রান্না করতে করতে সবকিছু দেখছিলেন আর মুখে আঁচলটা চেপে ধরে আবার কান্না শুরু করলেন। সোমবাবু চুপ করে থাকলেন, কিচ্ছু বলতে পারলেন না। তিনি এর আগে অনেকবার ছেলে তার ছেলের বউকে বাড়ি ছাড়তে বারণ করেছিলেন, কিন্তু ছেলে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে প্রথমে যাওয়ার ইচ্ছে না থাকলেও বউয়ের চাপে পড়ে বাবা মাকে রেখে বাড়ি ছেড়ে যেতে রাজি হয়ে যায়। রূপা স্বামীর ঘরে এসে দেখল নীলাদ্রি প্রায় গুছানো শেষ করে দিয়েছে। সকাল 10:15 গাড়ি এসে গেছে ওদের নতুন বাড়ি নিয়ে যাবে বলে। এদিকে সুপু তার দাদু ঠাম্মিকে ছেড়ে কোথাও যাবে না বলে দাদুর গলা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রূপা ওদের কাছে গিয়ে সুপুর হাত ধরল, তারপর এক প্রকার জোর করেই তাকে গাড়িতে তুলে নিল। যাওয়ার আগে রিনা তার ছেলের গালে হাত দিয়ে বলল, বাবা, সময় মতো খেয়ে নিস, নিজের প্রতি যত্ন নিস, রূপাকে কোনো কষ্ট দিস না। মেয়েটা একটু রাগী ঠিকই, তবে একদম আচ্ছাদের মতো। ওকে দেখিস, মেয়েটা কোনোদিনও রান্না বান্না করেনি, আদরে মানুষ, ওকে কাজে সাহায্য করিস। আর আমাদের বোনকে দেখিস। আমার স্ত্রী মেয়েকে আমি কষ্ট দিতে চাই না মা, আর সেই জন্য তো আমি বাড়ি ছাড়ছি। আশা করি ভবিষ্যতে আরো ভালো থাকবো। আমাদের চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের। নীলাদ্রি গাড়ির দিকে এগিয়ে গেল, তারপর দরজাটা খুলে ড্রাইভারের পাশের সিটে বসলো, আর পিছনে বসলো রূপা আর তার মেয়ে সুপু। গাড়ি চলতে শুরু করলো। রিনা সোমককে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলো। সোমক রিনাকে শক্ত করে ধরে বলল, কেঁদো না রিনা, কেঁদো না, ওরা এবার খুব সুখে থাকবে, দেখে নিও, কেঁদো না। নীলাদ্রিদের গাড়ি চলতে চলতে একসময় রাস্তার সীমারেখা মিলিয়ে গেল। সুপু জানালার ধারে বসে গাড়ির বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে। সে এখন আর কাঁদছে না, তবে বাবা মায়ের উপর খুব অভিমান করে আছে। আচ্ছা দাদা, আজ বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা দেখলাম, উনি কি আপনার বাবা মা? হ্যাঁ। বাহ, কিন্তু এত সুন্দর পরিবার ছেড়ে আপনারা আলাদা থাকবেন? আমার শাশুড়ি আমাকে খুব শারীরিক মানসিক অত্যাচার করত, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। মাম্মাম, ঠাম্মি তো তোমাকে কোনোদিনও অত্যাচার করেনি। তুমি তো ঠাম্মির খাবারের ঘুমের ওষুধ দিয়েছিলে। তুমি আর দিদু ভাই ফোনে বলা বলি করছিলে, শুনেছিলাম। তাই আমি ওটা ইচ্ছা করে হাত থেকে ফেলে দিয়েছিলাম। তুমি ভেবেছিলে আবার হাত থেকে পড়ে গেছে। সুপুর মুখে এমন কথা শুনে ড্রাইভার চমকে উঠল, তার সাথে নীলাদ্রিও বেশ চমকে উঠল, আর রূপা খুব অস্বস্তিতে পড়ে গেল। আসলে নীলাদ্রির সামনে তার নিজের মেয়ে এইভাবে তার পর্দা ফাঁস করে দেবে, সেটা সে কখনোই ভাবেনি। রূপা, শুভ এইসব কি বলছে? ও যা বলছে সেটা কি সত্যি? বাদ দাও তো ওর কথা। সব কিছুতে অদ্ভুত অদ্ভুত গল্প বানানো অভ্যেস হয়ে গেছে আজকাল। ওর ফালতু কথায় কান দিও না, আজকালও বড্ড বেড়ে গেছে। ড্রাইভার কিছু একটা বুঝে চুপ করে থাকলো, এ বিষয়ে আর একটাও কথা বলল না। 5-6 ঘন্টা পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার চারিদিকে বাঁশঝাড় আর জঙ্গল। শহর এলাকা থেকে বেশ অনেকটা দূরেই বাড়িটা। আশেপাশের বাড়িগুলো একটা অন্যের থেকে অনেকটা দূরে দূরে আছে। নীলাদ্রি ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে নিল। ড্রাইভার বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। রূপা, সুপু, নীলাদ্রি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে 70 বছর এক বয়স্ক লোককে দেখতে পেল।
নীলাদ্রিকে দেখে বুড়ো লোকটা ওদের দিকে এগিয়ে গেল। বুড়োটা নীলাদ্রির মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে হেসে বলল, আপনি নীলাদ্রি সরকার, তাই তো? আগে হ্যাঁ, আপনি? আমি হীরালাল সেন। এলাকার সবাই আমাকে হিরু বলেই জানে। 10 বছর ধরে এই বাড়ির দেখাশোনা করি। এই বাড়ির মালিক এখন অন্য জায়গায় চলে গেছে কিনা। এতদিন বাড়িটা ফাঁকা পড়েছিল, তাই আমাকে রেখেছিলেন বাড়ির দেখাশোনা করার জন্য, যত্ন নেওয়ার জন্য। আজ আপনারা চলে এসেছেন বাড়ির স্থায়ী বাসিন্দার হিসেবে। আজ আমারও এই বাড়ির রক্ষাকর্মীর চাকরি থেকে অবসর নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু বাড়ির আগের মালিক এই সুন্দর বাড়ি বিক্রি করে দিলেন কেন? ছন্দার জন্য। মানে? হিরু রূপার এমন প্রশ্নে সম্বিত ফিরে পেল। কথাটা শেষ করেই হিরু মেঝেতে রাখা ট্রলি ব্যাগটা নিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করল। নীলাদ্রি, রূপা, সুপুও হিরুর পিছু পিছু ভিতরে প্রবেশ করল। ঘরের আসবাবপত্রগুলো সব কাপড় দিয়ে ঢাকা আছে। দেখে বোঝা যাচ্ছে কাপড়গুলো সাদা ছিল, অযত্নে সেগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাড়ির আগের মালিক কোনো আসবাবপত্র নিয়ে যাননি, সবই রেখে গেছে। রূপার ডাস্ট অ্যালার্জি আছে, তাই ডান হাত দিয়ে মুখখানা রুমাল দিয়ে বাঁ হাত দিয়ে লিভিং রুমের আসবাবপত্রগুলোর কাপড়গুলো টেনে তুলে তুলে দেখছিল। রূপা, নীলাদ্রি ও সুপু হিরুর পিছু পিছু হাঁটতে হাঁটতে বাড়িটা একবার ভালো করে দেখে নিল। প্রথমে লিভিং রুমে এলো, তারপর ডাইনিং রুম, তারপর বাথরুম, আর তারপরে শেষে বেডরুমে এলো। বেডরুমের মাঝখানে একখান ডিভান খাট, খাটের দুপাশে দুটো টেবিল, যার উপরে দুটো টেবিল ল্যাম্প জ্বলছে। একটা বড় ড্রেসিং টেবিলও রয়েছে, দেয়ালের সঙ্গে অ্যাটাচড করা একটা আলমারি। খাটের ঠিক সামনের দেয়ালে সুন্দর সিনারি অঙ্কন করা ওয়াল স্টিকার। সব মিলিয়ে অসাধারণ ঘরটা। রূপা, নীলাদ্রি ও সুপু সবারই খুব ঘরটা পছন্দ হলো। বাহ, খুব সুন্দর করে সাজানো আছে তো ঘরটা। আপনারা আসবেন বলেই তো আগে থেকেই সব সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি। হিরু নীলাদ্রির কাছে এগিয়ে এসে মুখের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, কি দাদা ভাই, পছন্দ হয়েছে? নীলাদ্রি হিরুর এত কাছাকাছি আসাটা ঠিক সহ্য করতে পারল না। একবার পিছিয়ে গিয়ে রূপার মুখের দিকে তাকালো। রূপার মুখে হাসি দেখে নীলাদ্রি মুচকি হেসে হিরুকে বলল, আমার আবার কি পছন্দ? রূপার পছন্দ হলে আমার পছন্দ। ওদিকে সুপুর দাদু ঠাম্মির জন্য মন খারাপ, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর ঘরের চারিদিকে একবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ তার চোখে পড়ল একটা ডায়েরি, একটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সুপু গুটি গুটি পায়ে সেদিকে গেল। ডায়েরিটা হাতে নিয়ে ভালো করে দেখল। ডায়েরির উপরের মলাটে কড়ি আর কাচের টুকরো দিয়ে সুন্দর করে কারুকার্য করা আছে। ডায়েরিটা দেখে সুপুর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আর একটা মুচকি হাসিও দিল। আসলেই তার ডায়েরিটা খুব পছন্দ হয়েছে। মাম্মাম, দেখো আমি কি পেয়েছি। রূপা মেয়ের দিকে পিছন ফিরে তাকালো আর ছোট্ট সুপুকে হাতে ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। রূপা সুপুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি মাম্মাম? ডায়েরি। সুপু ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতে দেখলো তাতে কিছু কিছু লেখা নেই। আবার পরের পৃষ্ঠাগুলো উল্টে দেখলো ডায়েরির ভিতরে কিছু লেখা নেই, পুরোই ফাঁকা। নীলাদ্রি হিরুর সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেল ঘরের ঈশান কোণে একটা দরজা বন্ধ আছে। আচ্ছা, এটা কি? এটাও আর একটা বাথরুম, এটা বেডরুমের সঙ্গে সংযোগ করা। নীলাদ্রি দরজাটা খুলে বাথরুমের ভিতরে দেখল। রূপাও নীলাদ্রিদের সঙ্গে বাথরুমটা দেখল। বাথরুমটা খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না, বেশ ভালোই, কিন্তু অর্ধেকটা মার্বেল অর্ধেকটা মোজাইক করা, তাই একটু বেখাপ্পা লাগছে। সবই ঠিক আছে, কিন্তু বাথরুমটা ঈশান কোণে না থাকলেই ভালো হতো।
ঈশান কোণ দেব দেবতাদের স্থান কি না, এইখানে ঠাকুরঘর হলেই বেশি ভালো হতো। না না, বেডরুমের সঙ্গে সংযোগ বাথরুম থাকা তো ভালোই। আমাদের বয়স হলে এটা ব্যবহার করতে বেশি সুবিধা হবে। হ্যাঁ দাদাবাবু, বৌদিমণি ঠিকই বলেছেন। আচ্ছা, বাথরুমের অর্ধেক মার্বেল আর অর্ধেকটা মোজাইক কেন? নীলাদ্রির এমন প্রশ্নে হিরুর চেহারায় যেন একটা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল, যদিও সেটা রূপার নজর এড়ায়নি। আমি অত শত জানি না বাবু, আমি এই বাড়ির চাকর মাত্র। বাড়ির মালিক শুধু আমাকে বাড়ি দেখার দায়িত্ব দিয়েছেন, এটাই যা। আমি আসি বাবু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হলে বাড়ি ফিরতে সমস্যা হয়ে যাবে। জব বাবা, এর আবার কি হলো? ভালোই তো ছিল। ওনাকে একটু অস্বাভাবিক লাগলো না? যেন মনে হলো উনি কিছু একটা কারণে ভয় পেয়েছেন। নীলাদ্রি এবার মুচকি হেসে রূপাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, তো ম্যাডাম, কেমন লাগলো আমাদের নতুন বাড়ি? খুব সুন্দর। মাম্মা আমাকে চকো দাও না। নীলাদ্রি আর রূপার খেয়াল ছিল না যে সুপুও ঘরে আছে। ওরা দুজন দুজনকে ছেড়ে আবার স্বাভাবিকভাবে দাঁড়ালো। না মাম্মাম, এখন না, কিছু টিফিন করে নাও, তারপর চকো পাবে। এখন চলো চলো, খেতে চলো। সুপু মাম্মামের উপর রাগ করে মুখ ফুলিয়ে ঘর থেকে চলে গেল। নীল রূপাও ঘরের আলো নিভিয়ে ঘর থেকে বের হয়ে এলো, কিন্তু বাথরুমের দরজাটা খোলাই ছিল। আসলে তারা দরজাটা বন্ধ করতে ভুলে গেছিল। কিছুক্ষণ পর দরজাটা কারোর বন্ধ করার আশা না করে সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হতে পারে হাওয়াতে বন্ধ হয়ে গেছে, কিংবা কেউ ইচ্ছা করেই বন্ধ করে দিয়েছে। রূপা লাগেজগুলো নিয়ে এসে রুমে খাটের ওপর রাখলো। আলমারি দরজাটা খুলে একটা একটা করে জামা কাপড় গোছাতে লাগলো। শুভ খাটের ওপর বসে ডায়েরিটা নিয়ে খেলছে। পেন্সিল দিয়ে সে কিছু লিখতে যাবে, তার আগে অস্পষ্ট ভাষায় ডায়েরির পাতায় একটা লেখা ফুটে উঠল। লেখা ছিল, তুমি আমার বন্ধু হবে। শুভু তার সঙ্গে কি হচ্ছে কিছু বুঝতে পারল না, একটু অবাক হয়ে গেল। তারপর সেও পেন্সিল দিয়ে লিখল, হ্যাঁ, কিন্তু তুমি কে? আবার ডায়েরির পাতায় লেখা ফুটে উঠল, আমি ছন্দা, আমি একা, আমার কোনো বন্ধু নেই। শুভুর মুখে হাসি ফুটে উঠল। ডায়েরি থেকে মাথা তুলে চারিদিকে একবার দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। শুভু পেন্সিল দিয়ে আবার লিখল, তুমি কোথায় আছো? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? এবার ডায়েরির পাতায় আর কোনো লেখা ফুটে উঠল না। শুভু প্রত্যুত্তর পাওয়ার আশায় অনেকক্ষণ বসে রাখলো, কিন্তু পেল না। এবার অধৈর্য হয়ে ডায়েরিটা বন্ধ করে রেখে দিল, কিন্তু বাবা মাকে তার নতুন বন্ধুর সম্পর্কে কিছুই বলল না। পরের দিন সকালে রূপা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছে আর ফোনে কথা বলছে। এবার সংসারটা মনের মতো সাজাবো। অন্তত ওই বুড়ো বুড়ির কথা তো আর আমাকে শুনতে হবে না। আমাদের তো ওই বাড়িতে কোনো প্রাইভেসিই ছিল না। যখন তখন বুড়ো বুড়ি নক না করেই ঘরে ঢুকে যেত। জানো মা, একদিন তোমার জামাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, কিছু না বলেই বুড়ি হঠাৎ করে ঘরে ঢুকে গেল। ঠিকই বলেছ মা, আমি তো নীলাদ্রিকে বলেই দিয়েছি, ওদের সংসারে কৌটো ভেঙে আমি দুটো কাজ করব না। যেদিন নিজের আলাদা সংসার হবে সেই দিন আমি সব কাজ করব। এখন করছি না, এখন তো সবই কাজ করছি। রূপা ওভেনের একদিকে ভাত বসিয়েছে, অপর দিকে মাছের ঝোল রান্না করছে। ঝোলে জিরে গুঁড়ো দেবে বলে মিক্সিতে একটু জিরে নিয়ে সেটাকে প্লাগ ইন করে বাটনটা অন করলো, কিন্তু মিক্সিটা কিছুক্ষণ চলার পর সেটা সময়ের আগেই বন্ধ হয়ে গেল। রূপা একটু বিরক্ত হয়ে বাটনটা অফ করে আবার অন করলো, কিন্তু তাও মিক্সিটা কাজ হচ্ছে না। রূপা সমস্যাটা খতিয়ে দেখার চেষ্টা করছে,
এবার প্লাগটার দিকে চোখ যেতেই দেখলো মিক্সি তারটা কেটে আছে। কিন্তু সেটা কি করে সম্ভব? মিক্সিটা তো নতুন, দুদিন আগে বাড়ি শিফট করার জন্য কিনেছিল। রূপার মনটা খারাপ হয়ে গেল। রূপা ফোনটা রেখে দিল। তারপর মিক্সির ব্লেন্ডারের ঢাকনাটা খুলতেই আবার মিক্সি ব্লেডটা ঘুরতে শুরু করলো। নীলাদ্রি লিভিং রুমে বসে টিভি দেখছিল। রান্নাঘর থেকে একটা বিকট শব্দ শুনতে পেল। দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এসে দেখল রূপার হাত রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে, আর পাশে মেঝেতে একটা কাটা আঙুল পড়ে আছে। রূপা হাসপাতালে বেডে শুয়ে আছে, হাত ব্যান্ডেজ দিয়ে বাঁধা, বেশ কয়েকটা সেলাইও পড়েছে বটে। নীলাদ্রি নিজের দুটো হাত মুঠি মেরে মুখে চেপে বসে আছে। তার পাশে বসে আছে সুপু। কিছুক্ষণ পর ডাক্তারবাবু ওদের কাছে এসে ওষুধ লিখে দিল। নীলাদ্রি ডাক্তারবাবুর কাছ থেকে কখন কোন ওষুধ খাওয়াবে সেটা বুঝে নিচ্ছিল। ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলে নীলাদ্রি রূপার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, একটু সাবধানে কাজ করতে হয় বুঝলে। যখন তোমার মিক্সিটা ব্যবহার করতে সমস্যা হচ্ছিল তখন আমাকে তো বলতেই পারতে, আমি নয় তোকে কিছুটা সাহায্য করে দিতাম। কিন্তু নীল, মিক্সির তারটা কেটে গিয়েছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। আমি জানি না পরে কি করে আবার সেটা ঘুরতে শুরু করলো। আচ্ছা বুঝেছি, তোমার রেস্ট দরকার। আমি ওষুধগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। রূপা তেমন কিছু ভারী কাজ করে না। নীল কিছু ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ভরছে। রূপা সামনের সোফায় বসে গালে হাত দিয়ে সেটা দেখছে, কিছু একটা ভাবছে। শুভ তার পছন্দের ডায়েরিটা নিয়ে দৌড়ে রূপার পাশে এসে বসলো। জানো মাম্মা, জানো বাপি, আমার নতুন বন্ধু হয়েছে আচ্ছা, কিন্তু কিভাবে? এখান থেকে। জানো মা, ওর নাম ছন্দা, ওর কোনো বন্ধু নেই। রূপার এবার তার মেয়ের কথা শুনে ভয় হলো। রূপা একটু নড়ে চড়ে বসলো। রূপা বেশ রেগে মেয়েকে ধমক দিয়ে বলল, তুমি কি বলছো সুপ? একটা ডায়েরি কি করে তোমার বন্ধু হতে পারে? ডায়েরি না মাম্মাম, এখানে তো ছন্দার সাথে আমি কথা বলি। ছন্দা তো সোফাতে তোমার পাশেই বসে আছে। তুমি কি মজা করছো মাম্মাম আমার সঙ্গে? রূপা এবার ভয়ে ডায়েরিটা সোফাতে রেখে সেখান থেকে উঠে দাঁড়ালো। স্বামীকে উদ্দেশ্য করে বলল, কি গো শুনছো? মেয়ে আমাদের কি সব বলছে? আমাদের পাশে নাকি অন্য কেউ বসে আছে। আরে বাচ্চা মেয়ে মজা করছে, ওর কথা শুনে এত ভেবো না তো। না পাপা, আমি মজা করছি না। সুপু, এটা কি মজা শুরু করেছে তুমি বলো তো? আমরা সোফাতেই বসে আছি। এই দেখো, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো, সেই জন্য হাসছে। সুপু, তুমি ঘরে যাও। মাম্মাম, আমি সত্যি বলছি, ছন্দা সোফাতেই বসে আছি। সুপু, আমি তোমাকে একবার ঘরে যেতে বলেছি কি না? যদি আমার কথা আর না শোনো তাহলে কিন্তু আর চকো পাবে না। সুপু বাবা মায়ের উপরে রাগে অভিমানে ঠোঁট ফুলিয়ে সোফা থেকে ডায়েরিটা হাতে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। সুপুর কথা শুনে আমার খুব ভয় করছে নীল। শোনো, সুপু একটা মজা করছিল। বাচ্চা মেয়ের কথা শুনে এত ভয় কেউ পায় পাগলি? না, তবে কেন জানি না আমার মনে হচ্ছে এই ঘরে আরও কেউ হয়তো আছে। আমার খুব ভয় লাগছে নীল। আচ্ছা আচ্ছা, তোমার কেন এমন মনে হচ্ছে? নীল, সেই দিন মিক্সির তারটা কাটা ছিল, আমি নিজের চোখে দেখেছিলাম। পরে আবার যে কি করে সেটা চলতে শুরু করলো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে রূপা, এটা কখনো সম্ভব? রূপা ব্যান্ডেজ বাঁধা 4 আঙুল বিশিষ্ট ডান হাতটা তুলে নীলের চোখের সামনে তুলে ধরল আর বলল, এটা কি করে সম্ভব তুমি বলো? এটা তোমার অসাবধানতার জন্য হয়েছে, বুঝেছো? আচ্ছা একটা কথা বলো, তুমি কি আবার হরর ফিল্ম দেখা শুরু করেছো? একদমই না, কবেই ছেড়ে দিয়েছি। তাহলে আবার এসব পাগলামি কেন শুরু করেছে বলো? আমি পাগলামি করছি না নীল, আমার খুব ভয় করছে।
রূপা নীলকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো আর কাঁদতে শুরু করলো। নীল আর কি করবে, সেও তার স্ত্রীকে জড়িয়ে ধরল। তারপর স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিল। ভয় পেও না রূপা, শুভু মজা করছে তোমার সঙ্গে, আর সেই দিনের ঘটনাটা তোমার অসাবধানতার জন্য ঘটেছে। এবার থেকে সাবধানে কাজ করো, বুঝেছো? নীল বাথটবে শুয়ে আছে, একখানে ব্লুটুথ ইয়ারফোন গোঁজা রয়েছে। নীল চোখ বন্ধ করে গুনগুন করে গান শুনছে। ফোনটা একটু দূরে বেসিনের পাশে রাখা আছে। হেডফোনে গানটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারও গুনগুন বন্ধ হয়ে গেল। বিরক্ত হয়ে সে ফোনের দিকে একবার তাকালো। তারপর ফোনটাকে নিতে যেই বাথটব থেকে উঠতে যাবে, অমনি যেন কেউ তার বাঁ পাটাকে চেপে ধরলো। পাটাকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করলো, কিন্তু সেটাকে ছাড়াতে পারলো না। যত ছাড়ানোর চেষ্টা করছে ততই যেন মনে হচ্ছে আরো জোরে চেপে ধরছে কেউ। বাথটবে থাকা জলটা লাল হতে শুরু করেছে। নীল এবার কোনো রকমে পাশের বাথটবের পাশে থাকা শেলফের ড্রয়ারটা খুলে সেখান থেকে রেজার বক্সটা বার করলো। তারপর সেখানে থাকা রেজার বেডটা দিয়ে তার পাটাকে ছাড়ানোর চেষ্টা করলো। তবে পাটাকে ছাড়ানো গেলেও নীলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্লেডটা আপনা আপনি চলতে থাকলো। রূপা রান্নাঘরে লাঞ্চ রেডি করছিল। ঠিক তখনই নীলের চিৎকার শুনতে পেল। নীল, নীল তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার নীল? নীল এখনো বাথরুমে চিৎকার করে যাচ্ছে। রূপা পায়ে ভেজা ভেজা কিছু একটা অনুভব করলো। মেঝেতে তাকিয়ে দেখলো বাথরুমে দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। রূপা এবার বেশ ভয় পেল। রূপা এবার চিৎকার করে কাঁদতে শুরু করলো এবং আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করলো। নীল তোমার কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? দরজা খোলো নীল, প্লিজ নীল, দরজাটা খোলো, আমার খুব ভয় করছে। তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? নীল তাও চিৎকার করে যাচ্ছে। রূপা কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল এবং বাথরুমের দরজাটা খুলে গেল। রূপা মেঝে থেকে মাথা তুলে দেখল তার স্বামী নগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছে। বাম পায়ের মাঝখানে 3টে আঙুল, গোড়া থেকে কাটা। সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। রূপা এই দৃশ্য দেখে আরো জোরে চিৎকার করে উঠল। নীল বিছানায় হেলান দিয়ে বসে আছে, পা ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সুপু রূপা তার পাশে বসে আছে, আর বিছানার সামনে চেয়ারে ডাক্তারবাবু বসে আছেন। নীলবাবু, আপনার সমস্ত কথা শুনে মনে হচ্ছে একবার আপনার ভালো কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়া উচিত। আমি একদম নিশ্চিত বাথরুমে নিশ্চয়ই কিছু ছিল। আপনি আপনি আমার কথা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমার স্ত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে এর আগে। নীল পাশে বসে থাকা রূপার ব্যান্ডেজ বাঁধা আঙুলবিহীন হাতটা তুলে ডাক্তারবাবুকে দেখালো। অবশ্য এমন ঘটনা এর আগে আমার চেনা জানা একজনের সাথে ঘটেছিল। আপনি যদি চান তাহলে আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি। মানে আমার একজন চেনা জানা রয়েছে যে এমন অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা করেন। ডাক্তারবাবু তার ব্যাগ থেকে নোটপ্যাডটা বের করে কিছু ওষুধের নাম লিখে দিল, সঙ্গে নিচে একটা ফোন নাম্বারও লিখে দিল। তারপর চেয়ার ছেড়ে উঠে সুপুর দিকে তাকালো, তারপর তার দিকে এগিয়ে এলো। তোমার নাম কি মামনি? সুপ্রীতি। বাহ, বেশ সুন্দর নাম। তাহলে আজ আসি নীলবাবু, আবার অন্য জায়গায় যেতে হবে চেক আপ করতে। ডাক্তারবাবু রূপা আর নীলকে বিদায় জানিয়ে সরু রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি নিয়ে এগিয়ে গেল। ড্রাইভ করতে করতে লুকিং গ্লাসে চোখ যেতেই গাড়ির পেছনের সিটে কিছু একটা দেখতে পেল। তৎক্ষণাৎ পিছনের সিটে তাকালো, দেখলো পুরো ফাঁকা, কেউ নেই। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার ড্রাইভ করতে শুরু করলো। ঠিক তখনই পিছন থেকে কিছু একটা তার গলাটা জড়িয়ে ধরলো। ডাক্তারবাবু প্রাণ চেষ্টা করছে সেটাকে নিজের থেকে ছাড়ানো। যতই ছাড়ানোর চেষ্টা করছে ততই জোরে জোরে কেউ গলাটাকে জড়িয়ে ধরছে।
একসময় ডাক্তারবাবু দম আটকে গেল। গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটা বড় গাছের সঙ্গে জোরে আঘাত করল। কিছুক্ষণ পর গাড়ি দরজাটা খুলে গেল। ডাক্তারবাবুর রক্তাক্ত নিথর দেহখানা মেঝেতে লুটিয়ে পড়ে থাকলো। সামনে দাঁড়িয়ে থাকা বছর 10-এর একটা ছোট্ট মেয়ে মুচকি হাসল। তারপর মৃতদেহের দিকে এগিয়ে গেল। রক্ত দিয়ে সেটার উপর মৃতদেহের গায়ে লিখল ছন্দা। রাতের ডিনার সেরে রূপা রাতের বাসনগুলো মেজে ঘরে এলো। এসে দেখে সুপু আর নীল পাশাপাশি ঘুমিয়ে গেছে। রূপা চাদর দিয়ে তার দুজনকে ঢেকে দেয়। হঠাৎ চুপ পড়ে সেই ডায়েরিটায়। রূপা ডায়েরিটা বিছানা থেকে তুলে হাতে নিল। প্রথম পৃষ্ঠা উল্টোতে দেখতে পেল অস্পষ্ট লাল কালি দিয়ে কিছুটা লেখা আছে, সঙ্গে সুপুরও হাতের লেখা। এবার একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় লাল রঙের কালি আর তার মেয়ের কাঁচা হাতের লেখায় কিছু কথোপকথন লেখা রয়েছে। পৃষ্ঠাটা যতই উল্টাতে শুরু করলো ততই দেখতে পেল লাল রঙের কালিটা বেশ গাঢ় হয়েছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারল এটা কোনো লাল কালি নয়, বরং রক্ত দিয়ে লেখা রয়েছে। রূপা তার ঘুমন্ত মেয়ের দিকে একবার তাকিয়ে আবার ডায়েরিটা উল্টোতে শুরু করলো। একদম শেষের পেজ উল্টোতেই দেখতে পেল তার মধ্যে লেখা আছে, এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে তোমরা সবাই মরবে। রূপা এবার একটা বিকট চিৎকার করে হাত থেকে ডায়েরিটা ফেলে দিল। তার হাত পা ভয় কাঁপতে শুরু করলো। নীল আর সুপুর রূপার চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। কি হয়েছে রূপা, চিৎকার করছো কেন? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই বাড়ি অভিশপ্ত, ভূত আছে এই বাড়িতে, আমি কিছুতেই থাকবো না। রূপা আলমারি থেকে এগিয়ে গিয়ে জামা কাপড় বের করে সুটকেস গুছাতে শুরু করলো। নীল খাট থেকে নেমে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্ত্রীর দিকে এগিয়ে গেল। কি হয়েছে রূপা তোমার? নীল ডায়েরিটা হাতে নিয়ে দেখল, তারপর সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। তারপর টেবিলে রাখা ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সেখানে লেখা নাম্বারে ফোন করলো। হ্যালো, হ্যাঁ আমি নীলাদ্রি বলছি। আচ্ছা নীলবাবু, বাড়িটা কার কাছ থেকে কিনেছেন? আমার অফিসের একজন কলিগ, ওরই চেনা জানা একজনের কাছ থেকে খুব কমে এত বড় বাড়ি পেয়েছি, তাই আর হাতছাড়া করলাম না। আচ্ছা, ডায়েরিটা একবার দেখি। নিখিলেশ পুরো ডায়েরিটা উল্টে পাল্টে দেখে কিছুক্ষণ পর বলল, এই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে। সুপু ডায়েরিটা হাতে নিয়ে ঘরের দিকে দৌড়ে চলে গেল। সুপু দাঁড়াও, একদম যাবে না। আর যদি এক পা এগিয়েছো চকো দেব না কিন্তু, বলে দিলাম। সুপু বেডরুমে ঢুকে এক কোণে থাকা বাথরুমের দরজার দিকে তাকালো। তারপর সেখানে ঢুকে ছিটকিনি বন্ধ করে দিল। রূপা, নিখিলেশ, নীল তিনজনে ঘরে এসে দেখল দরজা বন্ধ। কিছুক্ষণ পর বাথরুমের মেঝেটা কাঁপতে শুরু করলো। মেঝেটা আলগা হয়ে যেতে লাগলো। সুপুর হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। এবার ভয় পেয়ে বাথরুমের দরজাটা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রূপা, নীল, নিখিলে সবাই বাথরুমের ভেতরে ঢুকে দেখল বাথরুমের মেঝে ফুঁড়ে কিছু একটা বের হচ্ছে। দেখে যেন মনে হলো একটা বছর 10-এর মেয়ের কঙ্কাল, যেটা সাদা পোশাক পরানো আছে। কঙ্কালটা দৌড়ে সুপুর দিকে এগিয়ে গিয়ে তার গলাটা চেপে ধরল। তারপর বলল, তোমরা চলে যাও বাড়ি ছেড়ে, না হলে তোমাদেরকেও মেরে ফেলবো। এমন কেন করছো? আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। কি ক্ষতি করেছো ও তোমার? আমি ছন্দা। 3 বছর আগে আমার বাবা মাকেও বিনা কারণে খুন করা হয়েছিল। আমাকেও মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। কি দোষ ছিল আমার? তাও আমাকে মেরে ফেলা হয়েছিল। এবার তোমরাও মরবে। নিখিলের সঙ্গে সঙ্গে বাথরুমের মেঝে থেকে ডায়েরিটা কুড়িয়ে নিয়ে পকেটে থেকে লাইটারটা বের করলো। তারপর সেটাতে আগুন ধরিয়ে দিল। সন্ধ্যা চিৎকার করে উঠল। সুপুর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। ও ভয়ে অজ্ঞান হয়ে গেছে। রূপা ছুটে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরল। দেখো তো কে এসেছে। সৌবাবু দরজা খুলে দেখল ছেলে, বৌমা আর নাতনি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বহুদিন পর ছেলেকে দেখে
আনন্দে কেঁদে উঠল। ছেলেও বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমাকেও ক্ষমা করবেন বাবা, আর কোনোদিন আপনাকে আর মাকে কষ্ট দেব না। রীতা বহুদিন পর ছেলে বৌমা আর নাতনিকে দেখে খুশিতে কাঁদতে লাগলো। ভালো আছি মা, আমাকে ক্ষমা করো, আর কখনো তোমাকে কষ্ট দেব না। পাগলি, তুই আমার মেয়ে বৌমা না। আর মেয়ের উপর মা রাগ করে থাকতে পারে? ছেলে মেয়ে তো ভুল করেই, তাই বলে কি বাবা মা চিরকাল সেটা ধরে রাখবে? আমার একটুও কষ্ট হয়নি, শুধু এটাই ভেবে কষ্ট হচ্ছিল আমার ছেলে মেয়ে নাতি কেমন আছে, কি খাচ্ছে। কথা দে মা, কোনোদিন আর আমাকে ছেড়ে যাবি না। কথা দিচ্ছি মা। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো, ভিতরে এসো। সুমকবাবু নাতনিকে কোলে নিল। এইভাবে কর্মকার পরিবার আবার সুখে শান্তিতে একসঙ্গে বসবাস শুরু করলো।